Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim Startle. তো আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আবারও। তো আজকে হচ্ছে আমার বাইকের সেকেন্ড পেইড সার্ভিস। তো ডেট ছিল 22/2/2026। অলরেডি আমরা 2 দিন লেট, আজকে 24 তারিখ। বলছিল যে 7,200 কিলোমিটার চালানোর পর আসতে। যদি এর আগে এই ডেটটা চলে আসে তাহলে এই ডেটে আসতে, কিন্তু আমার জবের কারণে আমি যেতে পারিনি। আজকে আমার অফ ডে, এই জন্য আমি যাব। আজকে সার্ভিসটা করাবো এবং কি কি সার্ভিস করায়, থেকে করাচ্ছি, সার্ভিসটা কার হাত থেকে করাচ্ছি এবং সার্ভিসে কি কোনো টাকা লাগতেছে এবং কোনো পার্টস চেঞ্জ করা লাগতেছে কি না, সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন সার্ভিসে যাই, এখানে আর কথা না বাড়াই। এখন সময় 9:37, কথা হবে বাইক রাইডে। হে এভরিওয়ান, আবার চলে আসলাম মোটর ব্লগে। তো এখন যাচ্ছি সার্ভিস সেন্টার। রমজান মাস, এই জন্য রোড সব ফাঁকা। এত সকালে রমজানের মধ্যে ফার্স্ট টাইম আমি বের হচ্ছি। আজকে 6 নম্বর রোজা চলে, 24 তারিখ। এখন সময় 9:49, 39। তো জানি না রমজান মাসে সার্ভিস সেন্টারে কেমন ভিড় থাকে। তো এর আগে কখনো যাওয়া হয় না এত সকাল সকাল। তাড়াতাড়ি যাচ্ছি কেন, তাড়াতাড়ি যেন চলে আসতে পারি 1টার আগে। কারণ যখনই সার্ভিস সেন্টারে যাই তখন আমি প্রচুর ভিড় দেখি। তো আজকে সার্ভিস ডেট, আগামীকাল বাইকের সাথে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। তো আমার ছোটো ভাই হাসান, তো যখন বাইকটা নিয়ে যায় রাতে, তো তখন ওই সময় কিছু স্ক্র্যাচ খাওয়ায় এবং অনেক জায়গায় রং উঠে গেছে। তো চলেন সামনে যাই, একটা জায়গায় দাঁড়াবো এবং তখন আপনাদেরকে দেখাবো। বাইকটা অনেক জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে, এগুলো রিমুভ করতে হবে। এবং আজকে সার্ভিস ডেট, আজকে আমার হচ্ছে সেকেন্ড পেড সার্ভিস। এর আগে একটা পেড সার্ভিস করানো হয়েছে, তো আজকে সেকেন্ড। তো জানি না আজকে কী কী চেঞ্জ করা লাগতে পারে। তো চলেন যাই, দেখি কী কী চেঞ্জ করা লাগতে পারে। আমার যতটুকু সম্ভব আমার মনে হচ্ছে পিছনের ব্রেক প্যাডটা প্রায় শেষের দিকে, এটা চেঞ্জ করা লাগতে পারে। আর আমার একটা কথা হচ্ছে, আমি কোনো সময় সুজুকির সার্ভিস সেন্টার থেকে কোনো পার্টস কিনি না। ওদের পার্টসের দাম আকাশ ছোঁয়া বলতে পারেন। ওরা একটা পার্টসের দাম সব সময় বেশি বেশি রাখে। আর বাইরে থেকে সেম প্রোডাক্ট আপনারা নেবেন তাও 300-400 টাকা কম পাবেন যদি বড় কোনো পার্টস নেন। পার্টস অনুযায়ী সব কিছুই বাইরে থেকে যদি কিনেন শুধু কম পাবেন। আমি বলবো শুধু একটা জিনিস শোরুমের বাইরে থেকে নেওয়ার জন্য, এই বাইরে থেকে না নিতে। আর যা খুশি আপনারা সুযোগের এই প্রোডাক্ট এগুলো বাইরে অরিজিনালটা পেয়ে যাবেন অল্প দামে। সরি, আপনারা যদি ইঞ্জিন অয়েলটা নিয়ে কোনো রিস্ক নেবেন না, এটা শোরুম থেকে নিতে পারেন। আর বাকি যত পার্টস আছে সব মার্কেটে অ্যাভেলেবেল। এগুলো মার্কেট থেকে নিলে আপনারা অল্প দামে, খুবই অল্প দামে নিতে পারবেন ভালো প্রোডাক্ট, অরিজিনালটাই। কিন্তু শুধু মোবিলটা অনেকে অনেক কিছু বললেও কিন্তু অরিজিনালটা দিতে পারে না। তো চলেন এখানে দাঁড়াই, না এখানে না, একটু যেখানে ফাঁকা একটা জায়গায় দাঁড়াই এবং আপনাদেরকে দেখাবো যে আমার বাইকের কোথায় কোথায় স্ক্র্যাচ খাইছে। এগুলো রিমুভ কীভাবে করবো এটা আমি নিজেও জানি না। আর এগুলো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে জানাতে পারেন। তো এখানে রং উঠে গেছে, হালকা হালকা রং উঠছে। আর হচ্ছে আগামীকাল এই যে এখানে স্ক্র্যাচ পড়ছে অনেকগুলা, জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, কিন্তু ভালো পরিমাণ স্ক্র্যাচ পড়ছে, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরা দেখতে পারবেন কিনা। আর এই যে এখানে ফর্কের এই সামনে এই যে সাইডটা একটু স্ক্র্যাচ খাইছে। এই সাইডে তো স্টিকার লাগানো আছে, যদি স্ক্র্যাচ রিমুভ না হয় তাহলে একটা স্টিকার লাগাই ফেলবো। তো বাইকটা ওরকমভাবে মেনটেনেন্স করতে পারতেছি না, 2 হাতে বাইক চালানো পড়তেছে তো কিছুদিন যাবৎ, এই জন্য। আর বাইকের উপরে, ট্যাঙ্কের উপরে অনেক সিঙ্গেল স্ক্র্যাচ আছে, যেগুলা ওয়াশ করার সময় ওই যে মাইক্রোফাইবার যখন ওয়াশ করি
মাইক্রোফাইবারটা আমার চেঞ্জ করতে হবে, কারণ এটা এখন আর ওরকম ওয়াশ হয় না, আরও স্ক্র্যাচ পড়ে। তো চলেন সার্ভিস সেন্টারে যাই, দেখি কেমন সিরিয়াল কেমন এবং খুলছে কি না এটাও দেখতে হবে, কারণ রোজার মাসে এত তাড়াতাড়ি খুলি নাকি এটাও জানি না আমি। যেখানে ছিলাম আমরা চাই একটু সাশ্রয়ী মূল্যে ভালো পার্টস নিতে। মিরপুর গেলে আপনি সব পার্টস পাবেন অরিজিনালি, অনেক টাকা দাম কমে পাবে কিনতে পারবেন মিরপুর 10-এ গেলে। কিন্তু আমাদের এখান থেকে মিরপুর 10 নম্বর দূরে হয়ে যায়। তা আপনারা চেষ্টা করবেন লোকাল গ্যারেজগুলো আছে এগুলোতে কালেক্ট করে নেওয়ার। যদি না থাকে তাদের মাধ্যমে আনায় নেবেন, একদিন টাইম নেয় কিন্তু এনে দেয়। তো একদিন দেরি হোক সমস্যা কি, যদি কিছু টাকা কম 400-500 টাকা সেভ হয় তাহলে আমাদের বাইকারদের জন্য এটাই অনেক। আমাদের 4-5 লিটার তেল হয়ে যাবে, অকটেন হয়ে যাবে। তো সুজুকির পার্টসের দাম তারা কেন এত বেশি রাখে জানি না, কিছু যেগুলো তারা হয়তো 1000 টাকার প্রোডাক্ট আপনার বাইরে থেকে নিলে 800 টাকা 700 টাকা নিতে পারবেন। আর এই জন্য আমি আর কি শোরুম থেকে কোনো পার্টস এখন পর্যন্ত লাগাই নেই। শুধু শুরুতে কিছু একটা হয়তো চেঞ্জ করছিলাম, ওইটা শুধু ভরছিলাম আর পাল্টাইছিলাম। এরপর আমি শোরুম থেকে আর কোনো কিছু নেই ওরকম। তো দেখি আজকে ওরা কী চেঞ্জ করতে বলে, এগুলো আমি বাইরে থেকে করে ফেলবো। কিন্তু সার্ভিস এমনি শুধু নামের একটা সার্ভিস করাচ্ছি যেন ইঞ্জিন ওয়ারেন্টিটা থাকে। পেড সার্ভিস করাবো কিন্তু তাদের থেকে কোনো প্রোডাক্ট কিনবো না, এটাই হচ্ছে আমার টার্গেট। দেখি কী করায় দেয় এবং কী ফাইন্ড আউট করে, কী সমস্যা ফাইন্ড আউট হয়, এগুলো আমি বাইরে থেকে আলাদাভাবে সলভ করে নেব। আর ওদের থেকে সলভ করায় নিলে এটার জন্য আলাদা চার্জ নেবে, আলাদাভাবে প্রোডাক্ট কিনে দিতে হবে ওদেরকে, তারপর ওটা ওরা ইনস্টল করবে। তো আমার পরিচিত গ্যারেজ আছে, আমি যদি ওদের বলি মোটো গিয়ার সার্ভিস পয়েন্ট, তো এখানে গেলে আমার জন্য সেম ডিসকাউন্ট আরও ভালো দেয়। তো আমি বাহির থেকে কেন প্রোডাক্ট নিব, আমাদের পরিচিত নিজেদের গ্যারেজ থাকতে আমি কেন বাহির থেকে প্রোডাক্ট নিব। এবং যদি কোন জায়গায় ঢুকবো বুঝতেছি না তো, যে তো এই হচ্ছে রোডের অবস্থা। যে রোডে যেমন ওই রোডেই পানি, সব জায়গায় এরকম ভিজা রাস্তা এখন, কেন জানি না। এই শীতের দিনেও, এখন তো শীত প্রায় শেষের দিকেই, তাও রাস্তায় এখন বৃষ্টির কাদা তো এখন পর্যন্ত হওয়ার কথা না, কারণ বৃষ্টির দেখা এখন পর্যন্ত পাইনি। তাহলে রাস্তা কেন ভিজা থাকবে? রাস্তার এপাশের লোকগুলোই খারাপ, রাস্তা এমনভাবে ভিজা রাখে যে মনে হয় যে বৃষ্টির দিন চলতেছে, কাদা এগুলো তো থাকার কথা না। তাহলে এখন কিভাবে এগুলা? তো আস্তে আস্তে যাই সাইড দিয়ে, সমস্যা নেই। আসার সময় অন্য রোড দিয়ে আসবো, বাইক তো ওরা একটা কমপ্লিমেন্টারি ওয়াশ দিবেই, এই ওয়াশটা তো পাবোই যদি কারেন্ট থাকে। আমার বাইকে এটা সবসময় মিস হয় যে আমি একটা ওয়াশ ফিরে নিতে চাই, কিন্তু ওইটা মাঝে মধ্যে মিস হয় লেট হয়ে যাওয়ার জন্য, আবার কারেন্ট থাকে না, তো তখন আমি এগুলো নিতে পারি না ওয়াশগুলা। আজকে ওয়াশ মিস করবো না, কারণ বাইকের অবস্থা বলতে পারেন অনেক খারাপ, ওয়াশ একটা নেওয়াই দরকারি, ওয়াশ মাস্ট বি নিতে হবে আজকে। তো পরে সার্ভিস শেষ করব, সার্ভিস সেন্টারে যাই, দেখি কী কথা হয়। তারপর আরও বেশ কিছু কাজ আছে হাতে, আজকে অফ ডে, এগুলো সব জমায় রাখা হয়েছিল। তো আজকে একটু ব্যাংকে যাব, আমার কাছে কিছু টাকা আছে, প্রায় বলতে পারেন 2 থেকে 3 লাখ টাকার মতো। এগুলো এফডিআর করে রাখবো, পরে থাকুক ব্যাংকে, তাও তো কিছু একটা লাভ আসবে, এমনি হাতে থাকলে তো কোনো লাভ নাই। তো এফডিআর করে ফেলায় রাখি, টাকা থেকেই টাকা আসবে, সুন্দর না? তো দেখতে দেখতে চলে আসলাম আনোয়ার সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে। তো এখান থেকে আমাদের যেতে হবে সোজা বগাবাড়ি সুজুকি বাইক সার্ভিস সেন্টার, শোরুমের পাশেই ওদের সার্ভিস সেন্টার, ওদের নিজস্ব। সুজুকির একটা জিনিস ভালো লাগছে যে তাদের সার্ভিস সেন্টারটা অনেক পরিপাটি এবং গোছানো, অনেকগুলো বাইক একসাথে সার্ভিস করতে পারে তারা। আমি যখনই গেছি তখনই, শুধু শুক্রবার বাদে যখনই যাবেন তখনই দেখবেন তাড়াতাড়ি সার্ভিস করে দিবে। কিন্তু আজকে তো
ওরকম আই থিঙ্ক আমি আশা করতেছি যে ওরকম ভিড় হওয়ার কথা না। তো চলেন যাই। আমি ছোটোখাটো কিছু প্রবলেম ফাইন্ড আউট করছি। এগুলোর মধ্যে হচ্ছে আমার মনে হয় যে মাঝে মধ্যে আমার পিছনের ব্রেক থেকে একটা ক্যাচ করে শব্দ করে। এখন এলাকায় এক মিস্ত্রিকে দেখাচ্ছিলাম, আপনার ব্রেক প্যাড প্রায় শেষের দিকে, এই জন্য হতে পারে, আবার অন্য কারণও হতে পারে, ব্রেক প্যাড হার্ড হয়ে গেলেও হতে পারে। আর হচ্ছে মাঝে মাঝে মনে করেন ইঞ্জিনের যে চেনে যখন আমি লুপ করি, তো তখন ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে ছড়ায় যায় কেন, ইঞ্জিনের নিচ থেকে টপ টপ করে পড়ে কেন, এটাই নিয়ে আজকে ওদের সাথে কথা হবে। দেখি ওরা কি বলে। আর আজকে দেখি সব জায়গায় রোডঘাট এমন ভেজা, বুঝতেছি না তো কেমন কি একটা অবস্থা। আমাদের বাইকটা আমরা যতই চেষ্টা করি না কেন একটু ময়লা থেকে দূরে রাখতে, ওই মাসে আরও বেশি ময়লা হয়। যে মাসে মনে করেন একটু ভাবি যে মনে মনে এই মাসে একটু বাজেট টানাটানি একটু ওয়াশ কম করব, ওই মাসে একটু বেশি অবস্থা খারাপ হয়। তো এখানে আর কথা না বাড়াই, ডিরেক্ট কথা হবে সার্ভিস সেন্টারে যাই। তারপর তো দেখতে দেখতে চলে আসলাম সার্ভিস সেন্টারে। তো চলেন বাইকটা উঠাই দিই। তো এখানে একটা রিক্সি রোড, তো যাই আগে এন্ট্রি করি। ভিড় তো তেমন নাই, আশা করি তাড়াতাড়ি সার্ভিসটা হয়ে যাবে আমাদের। আজকে সার্ভিস অফ নাকি? একজন অলরেডি সার্ভিসের জন্য এন্ট্রি করতেছে, তো সেই জন্য ওয়েট করতেছি। তার সার্ভিস এন্ট্রি করা শেষ হলে আমার সার্ভিসের এন্ট্রি করা হবে, তারপর আমার বাইকটা র্যাম্পে ওঠানো হবে সার্ভিসিংয়ের জন্য। তো আমাদের এন্ট্রি করা শেষ, এখন টেস্ট রাইডে যাবে, তারপর দেখা যাবে যে কী কী করে তারা। তো এখন টেস্ট রাইডে যাবে, দেখি কী কী সমস্যা তারা ফাইন্ড আউট করে। আমি ওরকমভাবে কোনো কিছু তাদেরকে বলি নাই, কারণ তেমন কোনো সমস্যা নাই। টেস্ট রাইড দিয়ে আসুক, তারপর দেখি কী কী করে। এবং আমাদের সিরিয়াল পড়ছে সেকেন্ড, 2 নম্বর সিরিয়াল। সকাল সকাল আসছে, এই জন্য যেন তাড়াতাড়ি সিরিয়ালটা পাই। তো একসাথে কয়েকটা বাইক একসাথে তারা উঠাতে পারে। তো দেখি কী কী সমস্যা ফেস করে এবং সেকেন্ড পেড সার্ভিসে কী কী করে সব আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে সবাই দেখেন। তো শুরুতে দেখতে পাচ্ছেন যে আমাদের বাইকের এয়ার ফিল্টারটা ক্লিন করা হচ্ছে ভালোভাবে। তো এয়ার ফিল্টার ক্লিন দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে যাবতীয় যে কাজগুলো আছে এগুলো পর্যায়ক্রমে করতে থাকে। বিভিন্ন জায়গায় গ্রিজ করতে হয়, মোবিল করতে হয়, তারপর ওয়াশ করতে হয়। তো এগুলো ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকেন যে কী কী সামনে করতে থাকে এবং করে। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চেন স্পকেটটা ভালোভাবে অকটেনের সাহায্যে পরিষ্কার করা হচ্ছে, যেন কোনো প্রকার ইঞ্জিন অয়েল, কোনো আমরা যে চেনটা লুপ করি এটা যেন কোনো প্রকার লেগে না থাকে, এবং ভালোভাবে ক্লিন করে ভালোভাবে হাওয়া মেরে দিচ্ছে যেন কোনো প্রকার ময়লা না থাকে চেন স্পকেটে। তারপর আমাদের চেন স্পকেটটার যে বক্সটা আছে, সেন্সর বক্সটা আছে, এটা ভালোভাবে ক্লিন করে দেওয়া হচ্ছে, কারণ এটার মধ্যে সেন্সর থাকে। এটা যদি ভালোভাবে ক্লিন না থাকে তাহলে আমাদের সেন্সর আমাদের অ্যাকুরেট মিটারে দেখাবে না, মিটারে স্পিড শো করাবে না ঠিকমতো। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেন্সর আছে এখানে, এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার রাখা দরকার, ভিতর সাইড এবং বাইরের সাইড। তো এই জন্য এটা ভালোভাবে অকটেন দিয়ে এবং ভালোভাবে যে পুরা ইঞ্জিন অয়েলগুলো লেগে আসছিল ওগুলো ভালোভাবে ক্লিন করে দিচ্ছে। তারপর দেখতে পারতেছেন যে গিয়ার লিভারটা ভালোভাবে পার্ট বাই পার্ট খুলে ভালোভাবে গ্রিজ করে, ক্লিন করে, পরিষ্কার করে আবার ভালোভাবে সেট করে দেওয়া হবে, কারণ যেন আমরা গিয়ার লিভারটা যখন শিফট করব, গিয়ারটা শিফট করব এবং স্মুথলি শিফট করতে পারি এবং আমাদের পা যেন ব্যথা না করে, এই জন্যই এটা করা। গিয়ার যত স্মুথ থাকবে তত বাইক চালিয়ে আপনি মজা পাবেন। গিয়ার বারবার চেঞ্জ করতে হয়, আপ ডাউন করতে হয় আমাদের কিছুক্ষণ পর পর। যারা আমরা সিটিতে রাইড করি, যারা মেন হাইওয়েতে রাইড করি, সেই ক্ষেত্রে এক গিয়ার অনেকক্ষণ চালানো যায়, কিন্তু যখন আমরা সিটিতে এবং আমাদের গ্রামের মধ্যে রাইড করি, তো সেই ক্ষেত্রে এলাকার মধ্যে যখন রাইড করি তখন আমাদের বারবার গিয়ার শিফট করতে হয়, আপ ডাউন করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের পা ব্যথা হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এই জন্য গিয়ারটা স্মুথ রাখা খুবই জরুরি আমাদের জন্য, গিয়ার এবং ক্লাচটা স্মুথ রাখা আমাদের জন্য খুবই জরুরি। তো আমাদের মাঝে মধ্যে যে আমরা যে সার্ভিসিংগুলো করি এর মাধ্যমে আমাদের গিয়ার এবং ক্লাচ এই দুইটাই ভালোভাবে ফ্রি হয়ে যায়।
শুরুতে যখন ফ্রি না থাকে তো সার্ভিসিং করালে এবং বাইকটা চালাতে চালাতে আস্তে আস্তে এগুলো ফ্রি হয়ে যায় এবং আমাদের সাথে মিশে যায়। তো তখন আমাদের আর ওরকম প্রবলেম হয় না, গিয়ার হার্ট এবং ক্লাস হার্ট এই প্রবলেমগুলো তখন আর হয় না। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্লাস লিভারের সাহায্যে একটা তার কানেক্ট থাকে, এই তারটা ভালোভাবে অয়েল করে দিচ্ছে যেন এটা স্মুথ থাকে এবং আমি যেন খুব সফটলি ক্লাসটা ধরতে পারি। এই জন্য এই মেনটেনেন্সটা করতে হয়। যখনই সার্ভিসিং করাবেন তো তখন সার্ভিসের যেই থাকুক না কেন তাকে সমস্যা কি এই জায়গায় বুঝলাম না। এগুলো তারা করবেই, তাও আপনি বলবেন চলবো নাকি? এক্সট্রাভাবে কেয়ার করে দেয়। তো এই জিনিসটা করলে আপনার হাত মনে করেন এক সময় যখন আমরা বাইকটা নতুন নিই তো সেই ক্ষেত্রে ওই সময় আমাদের বাইকের ক্লাস এবং গিয়ার লিভার দুইটাই অনেক হার্ড থাকে। তো তখন আমাদের বাইক চালাতে অনেক কষ্ট হয়। তো তখন এটা যখন ফ্রি হয়ে যায় তখন আস্তে আস্তে আমাদের বাইক চালাতে তেমন কোনো প্রবলেম হয় না। তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে যখন আমরা সার্ভিস সেন্টারে যাব, বলবো যে গিয়ার এবং ক্লাসটা যেন একটু এক্সট্রাভাবে ভালোভাবে গ্রিস এবং ইঞ্জিন অয়েল করে দেওয়া হয় ভালোভাবে। আপনার বাইকটা আপনাকে এই মেনটেন্যান্সের মাধ্যমে ফ্রি করে নিতে হবে যেন আগের থেকে একটু ভালো চলে, এরকমভাবে ফ্রিও করে নিতে হবে। কারণ একটা বাইক যখন আপনি নতুন নেবেন সেক্ষেত্রে তেমন ফ্রি থাকবে না। যখন আস্তে আস্তে চালাবেন এবং মেনটেনেন্স করবেন এবং টাইম টু টাইম সার্ভিসগুলো নেবেন তো তখন দেখবেন আস্তে আস্তে আপনার বাইকটা অনেকটা ফ্রি হয়ে গেছে এবং তো তখন আপনার সাথে কমফোর্টেবল ফিল করবে আপনার বাইক। তো তখন আপনি আপনার বাইককে যেভাবে খুশি সেভাবে নাচতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্রেক ক্যালিপারটা খুলে আমাদের ব্রেক প্যাডটা ভালোভাবে ক্লিন করা হবে এবং ব্রেক ক্যালিপারের যে পিস্টনটা আছে এটা ভালোভাবে গ্রিস করে আবার লাগাই দেওয়া হবে। কারণ আমাদের ব্রেক প্যাডে যদি ময়লা থাকে তো সেই ময়লাটা আমাদের ডিস্কে লাগে, তো সেই ক্ষেত্রে আমাদের ডিস্কে একটা দাগ পড়ার সম্ভাবনা থাকে এবং আমাদের ব্রেক প্যাডটা হার্ড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আপনার ব্রেক প্যাডটা যখন ভালোভাবে পরিষ্কার করে ধুলাটা ক্লিন করে একটা উপরে একটা পরত পরে ধুলাবালির, তো এটা যখন ক্লিন করে আবার লাগাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের ডিস্কটা যেমন সেফ থাকবে এবং আপনি একটা ভালো কমফোর্টেবল একটা একটা কি বলে ব্রেক পাবেন। ব্রেকিং সিস্টেমটা আরেকটু ইমপ্রুভ হবে এবং আপনার ডিস্কের সাথে আপনার ব্রেক প্যাডের একটা ভালো সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে আপনার ব্রেকটা একদম টাইম টু টাইম ধরতে পারবেন এবং আপনার ডিস্কে কোনো দাগ পড়ার কোনো চান্সই থাকে না। তো যখন আমাদের ব্রেক প্যাডে ময়লা থাকে তো সেই ময়লাটাই যখন ময়লাটা যখন আমরা চাপ দিই তো ব্রেকের যে দুই পাশে দুইটা ব্রেক প্যাড থাকে দুইটা যখন চাপ দেবে আমাদের ডিস্কে ধরে তো তখন সেই ক্ষেত্রে ওগুলা স্ক্র্যাচ ফেলায় দেয়, স্ক্র্যাচ পড়ে যায়। ওই ক্ষেত্রে আমাদের ডিস্কটা বেশি দিন লাস্টিং করে না, জায়গায় জায়গায় স্ক্র্যাচ পড়ে দাগ পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের আবার ডিস্কটা চেঞ্জ করে ফেলতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের সামনের চাকা এবং পিছনের চাকা দুইটা একইভাবে একই নিয়মে করতে হবে, কারণ এক ভিডিও বারবার দেখাতে মন চায় না, ভালো লাগে না। তো আমি যতবার সার্ভিস সেন্টারের ভিডিও দিছি তো ততবারই দেখছেন আপনারা যে একইভাবে সব কিছু ক্লিন করে পরিষ্কার করে তারপর আবার সেট করে। সামনের চাকায় তেমন কোনো সমস্যা পাওয়া যায় না, শুধু স্টিকটা এবং ছোটো ছোটো যে বেরিংগুলো আছে এগুলো ভালোভাবে গ্রিস করে আবার লাগাই দেওয়া হবে। তো জাস্ট এইটুকুই সামনে, পিছনে একটু সমস্যা ধরা পড়ছে। তো চলেন দেখি পিছনে আমরা কি কি করি এবং কি কি করা হয়। তো এখন দেখতে পারতেছেন যে আমাদের পিছনের টায়ারটা খোলা হচ্ছে, কারণ আমাদের মিস্ত্রির ভাই বাইকটা যখন টেস্ট ড্রাইভ দেয় তো তখন দেখতে পারে যে আর কি সে ফাইন্ড আউট করে একটা সমস্যা, এটা হচ্ছে ড্রাম রাবার গেলে যে শব্দটা করে একটা বাইকে একটা ঝাঁকি ফিল হয় টর্কের সাথে, যখন আমরা থ্রটলটা দিই তখন একটা ঝাঁকি ফিল হয়, সেই ঝাঁকিটা সে অনুভূতি করছে এবং তার মনে হচ্ছে যে ড্রাম রাবারটা মেবি প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে সে খুলে দেখতেছে যে ঠিক আছে কি না, যদি ঠিক না থাকে তাহলে আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। সে খুলুক, তারপরে দেখি যে কি অবস্থা। এখন আমাদের ড্রাম রাবারের মাধ্যমেই আমাদের টায়ারটার অ্যালাইনমেন্ট ঠিক থাকে। তো দেখি টায়ারটা খুলুক, তারপরে দেখি কি অবস্থা। এইটা হচ্ছে ড্রাম রাবার যেটা আমাদের রিমের ভিতর থাকে। তো এটার মাধ্যমেই আমাদের রিমটা এবং আমাদের যে চেন স্পকেটটা আছে এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয় এবং আমরা যে থ্রটলটা দিই থ্রটলের সাথে সাথে স্পকেটের মাধ্যমে রিমের উপর এটার মাধ্যমে প্রেশারটা পড়ে এবং এই প্রেশারটা অ্যাবজর্ব করে আমাদের টায়ারটা ঘুরে এই ড্রাম রাবারের মাধ্যমেই। তো এটাই এখন দেখতে পারতেছেন যে আমাদের মিস্ত্রি ভাই বলল যে আরও কিছুদিন চালানো যাবে ভাই, কিন্তু খুব শীঘ্রই এটা চেঞ্জ করে ফেলতে হবে, কারণ এটা চেঞ্জ না করলে আপনার বাইকের ঘন ঘন চেন লুজ হয়ে যাবে, চেন টাল হয়ে যেতে পারে, স্পকেট টাল হয়ে যেতে পারে এবং রিমও টাল হওয়ার সম্ভাবনা আছে এবং ডিস্ক তো টাল হতেই পারে। তো
তো এত সমস্যা জানার পরও আমি কিভাবে আমার বাইকে এটা আমি কিভাবে চালাচ্ছি। সে বলল কিছুদিন চালাতে পারবেন, 200-300 কিলো চালাতে পারবেন, কিন্তু চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ না করলে আমি যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেমগুলো ফেস করতে হবে আপনাকে, এবং বড় অঙ্কের একটা জরিমানা লাগতে পারে। তো খুব শীঘ্রই এটা চেঞ্জ করে নেবেন আশা করি। যদি সমস্যায় পড়তে না চান তো আমি বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি আপাতত চেষ্টা করেন যেন চালাতে পারি কিছুদিন, তারপর আমি এটা অবশ্যই চেঞ্জ করে নিব। তো আমি বাইকার হিসেবে বাইকার হিসেবে আমি চাচ্ছি না এইভাবে চালাতে, তাও চালাচ্ছি কারণ হাতে আপাতত টাকা নেই, মাস শেষের দিকে বলতে পারেন। তো খুব শীঘ্র এটা চেঞ্জ করে নিব, এবং কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে চেঞ্জ করে, নতুন ড্রাম রাবার কেমন, পুরান ড্রাম রাবার কীভাবে চিনবেন এবং চেঞ্জ করতে হয় কেন, এটার ফুল কার্যকারিতা কী, এই সম্পর্কে নিয়ে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই। তো যখন চেঞ্জ করব তখন ওই ভিডিওটা শ্যুট করব, তো ওই সম্পর্কে এখন আলোচনা না করি। তো আমাদের বাইকের সার্ভিসিং বলতে পারেন প্রায় কমপ্লিটই। আমাদের বাইক সার্ভিসিং কমপ্লিট। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাইকের টায়ার প্রেশার চেক করা হচ্ছে ডিজিটাল মিটারের মাধ্যমে। তো যদি কম থাকে আবার রিফিল করে দিচ্ছে। সামনের টায়ারে দিতে হয় 30, তো কম ছিল 25 ছিল, তো এখন আরও 5 বাড়ায় দিচ্ছে। তো চলেন দেখি পিছনের টায়ারের কি অবস্থা, পিছনের টায়ারের টায়ার প্রেশার কত আছে দেখি। পিছনের টায়ারে সবসময় আমি 35 থেকে 40 রাখি। তো ডিজিটাল মিটারের সাহায্যে দেখি কত আছে। তো আমরা যেই মিটারের সাহায্যে চেক দিই ওটা হচ্ছে অ্যানালগ, কিন্তু এখন শোরুমে যখন আসি তখন ডিজিটালটার মাধ্যমে কম থাকলে আবার একটু বাড়ায় নেই। তো 35 রাখলাম আপাতত, কারণ ইদানিং বেশি পিলিয়ন এবং বেশি ভার্টার নিয়ে চালানো হচ্ছে না, সিঙ্গেল রাইডটাই বেশি করা হয়, এজন্য 35 টাকাটাই বেটার। আমাদের বাইক সার্ভিসিং প্রায় কমপ্লিট সবই বলতে পারেন। তো এখন সব পার্টস ভালোভাবে সেট করা হচ্ছে এবং সিটগুলো লাগাবে। তারপর আমাদের বাইকটা র্যাম থেকে নামানোর পর একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসার পর এটা আবার ওয়াশের জন্য পাঠানো হবে ভালোভাবে, ঠিক ভালোভাবে ওয়াশ করে, ফোম ওয়াশ করে বাইকটা তারপর আমার কাছে হ্যান্ড ওভার করবে, যেন কোনো প্রকার ইঞ্জিন অয়েল, গ্রিস এগুলো যেন কোথাও লেগে না থাকে, এবং কোনো প্রকার যেন ব্রেক মিস্টেস না হয়, গ্রিস ট্রেস যেন ডিস্কে টিস্কে কোনো জায়গায় লেগে না থাকে। এই জন্য এই ওয়াশটা সার্ভিস সেন্টার থেকে দেওয়া হয়। আমাদের বাইক সার্ভিস এবং ওয়াশ প্রায় কমপ্লিট, এই জন্য এখন আমি পেমেন্টটা করে দিচ্ছি এবং আমার থেকে পেমেন্টটা নিচ্ছে, এবং আমার কিছু কিছু জায়গায় আমার সিগনেচার করতে হয়, এগুলো করে একদম বাইকটা আমার হাতে বুঝে নিলাম। তো ফাইনালি আমাদের বাইক সার্ভিস এবং ওয়াশ দুইটাই কমপ্লিট। তো ওয়াশ করার পরে যে স্ক্র্যাচগুলো আছে এগুলো শো করে। তো ওয়াশটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং বাইক সার্ভিসটাও ভালো হয়েছে। তো হইলেও লাভ নাই, সামনের রাস্তা অনেক খারাপ, ওয়াশটা বেশি দিন টিকানো যায় না যে এলাকাতে থাকি। তো ভালোই ওয়াশ এবং সার্ভিসটা ভালোই পাইলাম আজকে। তো ভিডিওতে তো দেখলেন কী কী করলাম। তো সবসময় যে ভাই থেকে সার্ভিসটা করাইলাম ওনার থেকেই করাই, ফ্রেন্ডলি বিহেভিয়ার এবং ভালো কাজ করে যায়। দু একটা সার্ভিস তার থেকে করানো হয়েছে এবং তারপর থেকে এই বাইক ভালো ফ্রি হয়ে গেছে একদম। কোনো এক্সট্রা কোনো পার্টস লাগে না, শুধু ড্রাম রাবারটা একটু লুজ হয়ে গেছে, এই জন্য এখন আপাতত চেঞ্জ করি নাই, আপাতত চলার মতো সিস্টেম করে দিচ্ছে। আর পিসের ব্রেকটা প্রায় শেষের দিকে, ব্রেক প্যাডটা, তো এটা খুব শীঘ্রই চেঞ্জ করে নিতে হবে। আর কাজ করানোর পর থেকে সামনে যে ক্লাসটা আছে, ক্লাস লিভারটা আরও সফট এবং স্মুথ হয়ে গেছে। গ্রিস করা হয়েছে, আবার মোবিল করা হয়েছে। তো মাঝে মধ্যে এগুলো একটু করে নিলে একটু ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় বাইক রাইডে। তো বাইক সার্ভিস করা শেষ। তো চলেন ওরা একটু খাওয়াই, কারণ আমি রোজা কিন্তু ওই রোজা না। 200। বাইক সার্ভিসিং শেষ করে বাসায় চলে আসলাম। তো অনেক যানজট এবং রাস্তায় অনেক কাদা ছিল, এই জন্য আর ক্যামেরা অন করি নাই। রাস্তার অবস্থা খারাপ, রাস্তা ভাঙা, এই জন্য বাইক রাইড করলে শুধু আওয়াজটা কেঁপে কেঁপে বের হয়, এই জন্য আর বাইক ক্যামেরা অন করা হয় না। তো বাসায় চলে আসলাম, বাইক সার্ভিসিং শেষ। তো ভিডিওতে তো আপনারা সবাই দেখলেন কী কী সার্ভিসিং করালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা সার্ভিসিং করতে চান, সেকেন্ড ফেজ সার্ভিসে কী কী করবেন, তো আই হোপ আপনারা এই ভিডিওটা যারা দেখছেন তারা ক্লিয়ার হয়ে গেছেন যে সেকেন্ড পেড সার্ভিসে কী কী সার্ভিসিং করে। তো
তাও আমি একবার বলে দিই, সামনের চাকা পিছনের চাকার যে মাঝখানে রডটা আছে এই দুইটা গ্রিস করে, এয়ার ফিল্টারটা ক্লিন করে, সামনের যে ব্রেক ক্যালিপারটা আছে এটা খুলে গ্রিস করে দেয়, তারপর ব্রেক প্যাডগুলো একটু ঘষে পরিষ্কার করে দেয়, সামনেরটা পিছের দুইটাই। তো আরও যদি কোনো সমস্যা আপনি ফেস করেন এগুলো বলবেন, এগুলো ওরা সলভ করে দেবে, এবং ওরাও টেস্ট রাইড দিয়ে ফাইন্ড আউট করে যে কী কী সমস্যা, ওরা ওগুলোও সলভ করে দেয়। তো আপনাকেও আলাদাভাবে লিস্ট করে যেতে হবে যে আগে থেকে কী কী সমস্যা আছে এগুলো সলভ করে নেবেন বলে। তো আমার বাইকে তেমন কোনো সমস্যা ছিল না, পিছনের ব্রেক প্যাডটা আরও কিছুদিন চালানো যাবে বলছে। আর পিছনের চাকার যে ড্রাম রাবারটা আছে এটা আরও কিছুদিন চালানো যাবে, চেঞ্জ করে নিলে ভালো হতো, তাও আর একটা সিস্টেম করেছে যেন আমি আরও কিছুদিন চালাতে পারি। তো এই ছিল আজকে সার্ভিসিংয়ের অবস্থা। যার থেকে সার্ভিসটা করালাম সেও ফ্রেন্ডলি, তার থেকেই আমি বারবার সার্ভিসটা করাই। তো আমাদের আরেক পরিচিত মিস্ত্রি ওইখানে আবার জয়েন দিছে, তো আরেকজন পরিচিত ওইখানে আমাদের হলো এখন। তো ওইখানে পরিচিত লোকজন থাকলে সার্ভিস সেন্টারে আরও এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যারা ইউটিউব থেকে নতুন দেখছেন, ইউটিউব চ্যানেলে যারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।